ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল নিয়ে আলোচনা করব। তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ ঠিক 20 বছর পরে, অর্থাৎ সালটা ছিল 1939 থেকে 45। এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। কিন্তু মাত্র 6টা বছর হলেও কিন্তু এর একটা প্রভাব বা ফলাফল সারা বিশ্বে এমনভাবে রেখে গেছে যেটা সুদূর প্রসারী দিকে একটা বিস্তার লাভ করেছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা নিয়ে আলোচনা করা হবে। দেখো, তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কিন্তু হিটলারের যুদ্ধই বলা হয়। ইএল উডওয়ার্ড একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে হিটলার এই যুদ্ধ শুরু করেছে, হিটলারই এই যুদ্ধ সমাপ্ত করেছে এবং হিটলারই পরাস্ত হয়েছিল, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কিন্তু হিটলারের যুদ্ধই বলা হয়। কি কি প্রভাব এই যুদ্ধে রেখে গেছে সেটা আমরা কিন্তু আলোচনা করব। দেখো, প্রথম যুদ্ধ মানে একটা পয়েন্ট করতে পারি ক্ষয়ক্ষতি। কি হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্যাপক পরিমাণে সেনাবাহিনী মারা গেছে। 5.7 কোটি লোক মারা গেছে এবং প্রায় 21 কোটি লোক আহত হয়েছে। যেহেতু প্রথম বোম ব্লাস্ট হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, পারমাণবিক বোমা প্রথম বিস্ফোরণ হয়েছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে, সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করা হয়েছিল, যার ফলে সেখানে প্রায় হিরোশিমা নাগাসাকিতে 3,20,00,000 মানুষ মারা গেছিল। স্থাবর অস্থাবর সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, শিল্প প্রত্যেকটা দিক দিয়ে একটা ক্ষতি সৃষ্টি হয়েছিল। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, খাদ্যাভাব, জিনিসপত্রের ঊর্ধ্বগতি বা আকাশ ছোঁয়া, এটা কিন্তু যুদ্ধ হলে একটা ইম্প্যাক্ট সাধারণভাবে পড়ে, যেটা এই যুদ্ধের ফলেও পড়েছিল। অর্থাৎ তাৎক্ষণিক ফলাফল, যে তাৎক্ষণিক সরাসরি কিভাবে হচ্ছে, যে মানুষজনের মারা যাওয়া, সৈন্যবাহিনীর ক্ষয়ক্ষতি, ব্যবসা বাণিজ্যের অবনতি, খাদ্যাভাব, মুদ্রাস্ফীতি, কালোবাজারি, ফাটকাবাজারি, চোরা কারবার, আইন শৃঙ্খলার অবনতি, এটা কিন্তু একটা পয়েন্ট তোমরা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি? যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে যেমন লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছিল, মানে সেটার অস্তিত্ব আর ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলেও সেই রকমই একটা প্রতিষ্ঠান, বিশ্বে শান্তি আনার জন্য সেটা তৈরি হয়েছিল একটা প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় ইউএনও বা ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন। এটা 1945 সালের 24শে অক্টোবর আমেরিকার সান ফ্রান্সিসকো সম্মেলনে এটা তৈরি হয়েছিল। এর সদর দপ্তর ছিল নিউ ইয়র্ক। কিন্তু এই জাতিপুঞ্জ গঠনের প্রয়াসটা কিন্তু অনেক আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে শুরু হয়েছে, আর এই জাতিপুঞ্জ গঠনের প্রয়াসটা 1941 সালেই তৈরি হয়েছিল। প্রথম আটলান্টিক চার্টার, আটলান্টিক মহাসাগরে রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন, তাই না, একটা কি বলবো, বিশ্বের শান্তি আনার জন্য আটলান্টিক চার্টার করেছিল। তারপর ধরো মস্কো সম্মেলন, তেহরান সম্মেলন, ডাম্বারটন ওক সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, এই রকম নানা সম্মেলন করে লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে। সেখান থেকে কিন্তু জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। তাহলে সেকেন্ড পয়েন্ট তোমরা করতে পারো জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। আচ্ছা, নেক্সট থার্ড পয়েন্ট কি হতে পারে? যে আমেরিকার উত্থান। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কিন্তু সুপার পাওয়ার শক্তিতে পরিণত হয়েছিল। যেহেতু আমেরিকা এই যুদ্ধে কম ক্ষয়ক্ষতি হয়েছিল, আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সবসময় কিন্তু আমেরিকা পরে যোগদান করেছে, তাই না? আমেরিকা সহজে কিন্তু যুদ্ধে যোগদান করে না। আমেরিকা সবসময় শান্তির পূজারী, কিন্তু ওর পায়ে পাড়া দিলে ও কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে আমেরিকা যোগদান করে ব্যাপক পরিমাণে হেল্প করেছিল মিত্রশক্তিকে, যার ফলে মিত্রশক্তি জয়লাভ করেছিল। কিন্তু জয়লাভ করলেও মিত্রশক্তির ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছিল, ইংল্যান্ড, ফ্রান্স, কিন্তু আমেরিকার ক্ষয়ক্ষতি কম হয়েছিল, যার ফলে আমেরিকা কিন্তু একটা সুপার পাওয়ার হিসাবে কৃতিত্বের দাবিদার করেছিল। অর্থাৎ আমেরিকার শক্তিটা বাড়বাড়ন্ত হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। ঠিক আছে? তাহলে আমেরিকার উত্থান কিন্তু একটা পয়েন্ট তোমরা করতে পারো। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি করতে পারো? 4 নম্বর পয়েন্ট অব উপনিবেশীকরণ বা
ঔপনিবেশিক সাম্রাজ্যের অবসান, এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই বিশ্বে যেখানে যার উপনিবেশ ছিল, ইংল্যান্ডের যে বিশ্বব্যাপী উপনিবেশ, ফ্রান্সের যে বিশ্বব্যাপী উপনিবেশ, সেগুলো কিন্তু সব উপনিবেশীকরণ, অর্থাৎ ঔপনিবেশিক শক্তির অবসান হয়েছিল। যেখানে যারা ছিল দুর্বল দেশ, তারা স্বাধীনতা পেয়েছিল। এই উপনিবেশীকরণ কথাটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন মরিস জুলিয়ান বন। এই উপনিবেশীকরণ কথাটা ডিকলোনিয়ালাইজেশন, ঠিক আছে। দেখো একটা জিনিস মাথায় রাখলে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 45-এ শেষ হচ্ছে, তারপরেই কিন্তু আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছে। ঠিক এমনইভাবে সিংহল স্বাধীনতা পেয়েছে, তাই না? বিভিন্ন দেশ এইভাবে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই স্বাধীনতা পেয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের একটা মাথায় রাখতে হবে, যে উপনিবেশীকরণ একটা পিরিয়ড কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছিল। আচ্ছা, তারপরে কি হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর একটা গুরুত্বপূর্ণ ফলাফল বলতে পারো তৃতীয় বিশ্বের উত্থান। সেটা কেমন? থার্ড ওয়ার্ল্ড, তাই না? প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব। প্রথম বিশ্ব কারা? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, যারা খুব শক্তিশালী। দ্বিতীয় বিশ্ব সোভিয়েত ইউনিয়ন এবং তাদের যে আনুষঙ্গিক সমাজতান্ত্রিক দেশ। তাহলে এই দুটোকে বাদ দিয়ে সদ্য স্বাধীনতা প্রাপ্ত, ঠিক আছে, সবে যারা স্বাধীনতা পেয়েছে, এশিয়া আফ্রিকার যেসব অনুন্নত দেশ, এদেরকেই বলা হয় কিন্তু তৃতীয় বিশ্ব। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই তৃতীয় বিশ্বের উদ্ভব হয়েছিল, ঠিক আছে, তৃতীয় বিশ্ব। এটাকে একটা পয়েন্ট তোমরা করতে পারো। আচ্ছা, আর কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল? অবপনিবেশীকরণ বললাম। আচ্ছা, আর একটা হচ্ছে আনারা গঠন। এটা একটা পয়েন্ট তোমরা দিতে পারো। এটা খুব নতুন পয়েন্ট, অনেক জায়গায় পাবে না, অনেকে সচরাচর বলতে পারবে না এটা। আনারা, দেখো আনারাটা হচ্ছে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে আনারার অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম। এটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুর্বল বা ইকোনমিক্যালি দিক দিয়ে যারা দুর্বল হয়ে পড়েছিল, তাদেরকে সহায়তা করার জন্য জাতিপুঞ্জের ত্রাণ সংস্থা, সেটাকেই বলা হচ্ছে আনারা, ঠিক আছে। এটা কিন্তু 1943 সালে গঠিত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই, এবং শেষ হতে হতে পিরিয়ডটা শেষ হয়েছিল দ্বিতীয় 45। তারপর এটা রিলিফ দেওয়া শুরু করেছিল যারা দুর্বল প্রাপ্ত দেশ। এটা কিন্তু একটা বলতে হবে। আর একটা পয়েন্ট কি বলতে পারো? ঠান্ডা লড়াইয়ের উত্থান। এটা কিন্তু একটা দারুণ ভাইটাল পয়েন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, তাই না? ঠান্ডা লড়াইটা কেমন? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে পরাজিত করার জন্য আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। এখন শত্রু দমন হলো, এরপরে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে একটা ইগো, যে কে পৃথিবীতে সুপার পাওয়ার, শক্তিশালী কে, এই নিয়ে ওদের মধ্যে একটা ছায়া যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ হবে হবে রব। যে যুদ্ধ হওয়ার আগে প্রিপারেশান, যে প্রস্তুতি, যে টেনশন, নার্ভ, উত্তেজনা কাজ করে, তাই না? এটাকেই বলা হয় ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার বা ফনি ওয়ার, বা ভুতুড়ে যুদ্ধ বা দ্বিমেরুকরণ নীতি বা দ্বিগোলার্ধ নীতি, অনেক নামের। মার্কিন এই ওয়াল্টার লিপম্যান প্রথম কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কথাটা ব্যবহার করেছিল, আর এটাকে জনপ্রিয়তা দিয়েছিল বার্নার্ড বারুজ, ঠিক আছে। এই ঠান্ডা লড়াইটা কিন্তু প্রায় 50 বছর ধরে চলতে লেগেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তাহলে এটা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রভাব ফেলেছে ঠান্ডা লড়াইটা, এর ভীষণ প্রভাব, এটাকে বলতেই হবে। শেষ পর্যন্ত 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে এই ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, এবং তখন এক মেরুকরণ, দ্বিমেরুকরণ থেকে এক মেরুকরণ কথাটা আসে, অর্থাৎ সুপার পাওয়ার আমেরিকাকেই বোঝানো হয়। আমেরিকাই শক্তিশালী হয়ে উঠল। এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইম্প্যাক্ট। আর একটা প্রভাব তোমরা বলতে পারো ন্যাম, অর্থাৎ নন অ্যালিগ মুভমেন্ট, যেটাকে বাংলায় বললে হয় জোট নিরপেক্ষ আন্দোলন, তাই না? এটা কিন্তু একটা সুন্দর প্রভাব, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই জোট নিরপেক্ষ আন্দোলন। সেটা কেমন? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। তখন আমাদের ভারত, আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা দৃষ্টিভঙ্গি নিলেন। তিনি কি ভাবলেন? যে কোনো জোটে যোগ দেওয়া মানেই অপরপক্ষের শত্রু। সাপোজ ধরো আমেরিকাকে সাপোর্ট করলো, রাশিয়ার শত্রু হবে, রাশিয়াকে সাপোর্ট করলো, আমেরিকার শত্রু হবে। তাহলে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভাবলেন যে জোটে যোগ না দিয়ে আমার নিরপেক্ষ থাকাটাই শ্রেয়, এটাই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ।
তাছাড়া ভারত দেখো সবে স্বাধীনতা পেয়েছে 1947 সালে। তাহলে এই পরিস্থিতিতে যদি আমরা কোনো জোটে যোগ দিই তখন কিন্তু আমাদের আখেরে ক্ষতি হবে, কেননা আমাদের তখন মুদ্রাস্ফীতি, বেকার সমস্যা, তারপর হচ্ছে আমাদের রিফিউজি সমস্যা, তাই না, শরণার্থী উদ্বাস্তু যেটাকে বলা হয়, এটার সমস্যা, খাদ্যাভাব, বাসস্থান, কর্মসংস্থান, হিউজ একটা প্রবলেম পড়েছে ভারতবর্ষ। তাহলে এই ইন্টারনাল সাইটগুলো যদি ডেভেলপ করতে হয় তাহলে ভারতকে কিন্তু খুব বিদেশ নীতির দিক দিয়ে একটু স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ সেখানে জোটে যোগ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই নিরপেক্ষ অর্থাৎ নন অ্যালিগ মুভমেন্ট ন্যামটা চালু করেছিল। এবং জওহরলাল নেহরু দেখা দেখি যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ঘানার নাক্রমা, তাই না, শ্রীলঙ্কার যে প্রধানমন্ত্রী শ্রীমাবো বন্দরনায়ক, এরাও এগিয়ে এসেছিল, ওরাও দেখেছিল যে পলিসিটা ভালো এবং তারাও এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়েছিল। যার ফলে দেখো আমাদের ভারতের সঙ্গে চীনের একটা সুমধুর সম্পর্ক, যে 1954 সালে আমাদের পঞ্চশীল নীতি, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই আমাদের ভারত সফরে এসেছিলেন, তারপর 10শীল নীতি, এইভাবে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল এই জোট নিরপেক্ষ নীতির ফলে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের বলতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। তবে তোমরা যখন বলবে ঠান্ডা লড়াইটাকে একটু ইউজ করে বলতে পারো, কেননা ঠান্ডা লড়াইটা প্রায় 50 বছর ধরে চলেছিল, যার জন্য রিচার্ড ককেট এটাকে 50 ইয়ার্স ওয়ার বলেছে, তাই না। এইভাবে একটা ইম্প্যাক্ট তোমরা দিতে পারো। আজ এই পর্যন্ত, আবার পরে অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে। যদি একটু ভালো লাগে লাইক করে দেবে, এটাই হচ্ছে কথা। গুড নাইট।